নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু এবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ, যেটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ হিসাবে ইস্ট বেঙ্গলকে খেলতে যেতে হয়েছে শিলংয়ে। তো সেই ম্যাচ খেলতে নাবার আগে কিন্তু ইস্ট বেঙ্গল শিবিরে বেশ কিছু সুখবর রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার সাথে সাথে শিলং কতটা কঠিন প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলের জন্য হতে চলেছে, কোন কোন চ্যালেঞ্জগুলো ইস্ট বেঙ্গলকে এই ম্যাচগুলোতে ফেস করতে হবে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এছাড়া একজন আর্জেন্টাইন প্লেয়ারকে নিয়ে কথা বলার রয়েছে, যে কিন্তু মাতি তালালের পরিবর্তক প্লেয়ার হিসাবে যোগদান করলো। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে তাই শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা এই ইস্টবেঙ্গল এবং শিলং লাজং দলটাকে নিয়ে কথা বলি, তো দুটো দল কিন্তু দুরকম দল। শিলং লাজং তারা মূলত ডিফেন্সিভ ফুটবলই খেলে। তাদের ডুরান্ড কাপের যে ম্যাচগুলো আমরা দেখলাম, 3টে ম্যাচ তারা ডিফেন্সকে অনেকটা আঁটোসাঁটো রেখে প্রয়োজনে তারা উইং পেসটাকে ব্যবহার করে তারা অ্যাটাকে গিয়ে গোল তুলে নেওয়ার চেষ্টা করেছে এবং সেইভাবেই তারা 3টে ম্যাচ খেলেছে। খুব যে তারা আহামরি প্রেসিং ফুটবল খেলেছে সেটা কিন্তু নয়। আর ইস্টবেঙ্গল দলটা যেরকম তৈরি হয়েছে, সেখানে আক্রমণাত্মক ফুটবল আমরা সবসময় দেখতে পাবো। যে কোনো প্লেয়ার যে কোনো মুহূর্তে গোল করে ম্যাচ জেতাবে সেরকম একটা দল তৈরি করা হয়েছে। সে ইন্ডিয়ান প্লেয়ারই হোক, সে বিদেশি প্লেয়ারই হোক, সবার উপরই কিন্তু আক্রমণের দায়িত্ব সমানভাবে থাকবে। কিন্তু ইস্টবেঙ্গলেরও নড়বড়ে ডিফেন্স আমরা দেখেছি। 3টে ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গলকে গোল হজম করতে হয়েছে, সেটা একটা চিন্তার কারণ রয়েছে। তো এছাড়া যেটা ব্যাপার, ইস্টবেঙ্গল কিন্তু অনেক দিন বাদে এই শিলংয়ে খেলতে গেল। সেই 2019-20 সিজনে কিন্তু আই লিগের সময় ইস্টবেঙ্গল শিলংয়ে খেলতে গিয়েছিল, তারপরে আর খেলতে তাদের যেতে হয়নি। এবং শিলংয়ে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে উচ্চতা কিন্তু অনেকটাই রয়েছে। তো সেই উচ্চতার জন্য কিন্তু সেখানে ওয়েদার কন্ডিশন ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যা হয়। আর শিলংয়ে খেলা, রিয়েল কাশ্মীরে খেলা, মানে কাশ্মীরে গিয়ে খেলা, এই সমস্ত জায়গায় খেলতে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফিজিক্যালি প্লেয়ারদের স্ট্রং হতে হয়। শ্বাস প্রশ্বাসের তো একটুখানি সমস্যা হয়, তার ওপর সেখানে কিন্তু বৃষ্টি কম বেশি হচ্ছে, সেটাও কিন্তু একটা ওয়েদারের ওপর মোটামুটি সমস্যা তৈরি করে। এবার যেটা ব্যাপার নিয়ে আমি সকালে আলোচনা করেছিলাম, অনেকে দেখছি এটা মানে চরম বিরোধী করছে যে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যেহেতু খেলা হবে, সেখানে কোনো কৃত্রিম মানে ঘাসের ব্যাপারই নেই, সেখানে একদম সাধারণ ঘাস। আরে বাবা, এটা জওহরলাল নেহেরু স্টেডিয়াম, কিন্তু এটা শিলংয়ের সেটা। তো সেক্ষেত্রে এটা একটুখানি বুঝতে হবে। এবং যেটুকু জানতে পারলাম আমাদের বাংলা দৈনিক পত্রিকার থেকেও সেগুলোই দেখলাম রিপোর্ট করা হয়েছে যে কৃত্রিম ঘাস কিন্তু সেখানে রয়েছে, সেখানে খেলাটা কিন্তু একটুখানি হলেও চাপের হয়। তো যেরকমটা মোটামুটি আপডেট এসেছে, তো সেক্ষেত্রে প্লেয়ারদের বোঝাপড়ার একটুখানি সমস্যা হবে, কারণ বল কীরকমভাবে আচরণ করবে বা প্লেয়াররা কিভাবে ওই পরিবেশে আচরণ করবে সেই দিকে কিন্তু অনেকটাই খেলা নির্ভর করবে। তো ইস্টবেঙ্গলের অ্যাটাক যেরকম ভালো রয়েছে, তার সাথে সাথে ইস্টবেঙ্গলের একটা মাঝমাঠ, যেই মাঝমাঠটা কিন্তু ইস্টবেঙ্গলের স্বপ্নের মাঝমাঠ হতে চলেছে। কিছুটা অ্যাটাকিং লাইনে মাধি তালালকে রেখে, কিছুটা ডিফেন্সিভ ব্লকার হিসাবে কিন্তু জিকসানকে রেখে, আর মাঝমাঠে ফ্রি রোল যদি সাউলকে দেওয়া যায়, দুর্দান্ত মাঝমাঠ ইস্টবেঙ্গলের জন্য হবে। তো সেই মাঝমাঠকেই কিন্তু ইস্টবেঙ্গল কালকের ম্যাচের জন্য পাচ্ছে। ইস্টবেঙ্গলের যদি চোটাঘাতের কথা বলা হয়, সেরকম কোনো সমস্যাই নেই। নিশু কুমার সে দীর্ঘদিন খেলার বাইরে চলে গেছে। আর যেটা রাকিবের নিয়েও বলেছিলাম, রাকিবের 10 থেকে 12 দিন সময় লাগবে, তারপরে কিন্তু রাকিব মানে একদম পুরোপুরি ফিট হয়ে উঠবে। তাছাড়া বাদবাকি পুরো দল পুরোপুরি ফিট রয়েছে। ক্লেটন সে অনেক অংশই সুস্থ। প্রভাত লাগড়া ম্যাচ খেলার মতন জায়গায় চলে এসেছে। বাদবাকি প্লেয়ার সবাই ফিট রয়েছে, এটা কিন্তু একটা সবথেকে ভালো ব্যাপার। আর মাঝখানে অনেকটা দিনই কিন্তু ইস্টবেঙ্গল রিকভারির জন্য পেয়ে গেছে, তার ফলে প্লেয়াররা ফিটনেসের জায়গায় কোনো রকম অসুবিধা নেই। এছাড়া আমরা যদি দুটো দলের প্লেয়িং স্টাইল নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু মাঝমাঠ থেকে বারবারই তারা দুটো উইং চ্যানেলকে ব্যবহার করে এবং সামনে অ্যাটাক তৈরি করে। সেট পিসে খুবই ভালো মাধি তালাল, তাকে যত ফ্রি রোল দেওয়া হয় সে ততটাই কিন্তু বল সাপ্লাইটা সামনের দিকে করতে পারে এবং সেই জায়গা থেকে প্লেয়াররা কিন্তু গোল পেয়ে যায়। আর অপর দিকে যদি আমরা এই শিলংয়ের দলটাকে নিয়ে কথা বলি, তো শিলং দলে কিন্তু 4 জন বিদেশি প্লেয়ার রয়েছে। তার মধ্যে ডিফেন্স লাইনে গলফসন বলে একজন ব্রাজিলিয়ান প্লেয়ার,
এছাড়া মাঝমাঠ প্লেয়ার হিসাবে কিন্তু রেনান প্লেয়ারটা কিন্তু খুবই একটা ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। তাদের ডিফেন্ডারও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু এই রেনান প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে ফুটবল খেলে এবং সে মাঝমাঠটা দখল করে ফুটবল খেলতে পারে। তো রেনানকে আটকানোর গুরুদায়িত্ব থাকবে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারদের উপর। এছাড়া ডগলাস বলে তাদের একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার রয়েছে, সেও কিন্তু গোল করতে পারে। তাছাড়া কিন্তু রুডওয়ার্ড বলে তাদের একজন প্লেয়ার রয়েছে, সে মূলত একদম স্ট্রাইকার পজিশনের প্লেয়ার এবং সে পুরোপুরি বক্স স্ট্রাইকার, সুযোগ পেলেই কিন্তু সে গোল করতে পারে। এছাড়া এই দলে এমন প্লেয়ার রয়েছে যারা কিন্তু কোনো রকম তাদের বড় নাম নয়, কিন্তু তারা দারুণ প্লেয়ার। এই সমস্ত প্লেয়ার, এদের কিন্তু বডি স্ট্রাকচার যেরকম রয়েছে, ফিজিক্যাল ফুটবল তারা কিন্তু বেশ ভালো খেলতে পারে। আর তাদের যে গতি, তাদের দুটো উইংয়ে যেরকম গতি রয়েছে, সেই গতিকে আটকানোই কিন্তু ইস্টবেঙ্গলের মূল চ্যালেঞ্জ হবে। দুটো যদি চ্যানেলকে আটকে দেওয়া যায় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের খেলাটা অনেক সুবিধা হবে। আর ইস্টবেঙ্গলকে চেষ্টা করতে হবে ফার্স্ট হাফে অন্তত গোল করে দেওয়া, গোল করে কিন্তু লিড বাড়িয়ে নিয়ে যদি ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে কিছুটা ডিফেন্সিভ রোলেও চলে যায়, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কারণ 90 মিনিট ওই শিলংয়ের মতন জায়গায় খেলাটাকে টানা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার। আর দীর্ঘদিন বাদে এই পরিবেশে প্লেয়াররা খেলতে গেছে, তো পরিবেশ তো একটা সমস্যার ব্যাপার হবেই। তো এই জায়গাতে এমন কিছু প্লেয়ার ইস্টবেঙ্গলের কাছেও রয়েছে, তারা কিন্তু ভালো যদি ফুটবল খেলে ইস্টবেঙ্গলের কোনো চিন্তার কারণ নেই। তার মধ্যে প্রথম প্লেয়ার আমি বলবো লালচং নুঙ্গা। তো লালচং নুঙ্গা এই পরিবেশের মধ্যে অভ্যস্ত প্লেয়ার, তো সেক্ষেত্রে লাল যদি ভালো ফুটবল খেলে, মার্ক যদি ভালো ফুটবল খেলে, এবং মহেশকে কিন্তু খেলার মধ্যে ফিরতে হবে। মহেশ কিন্তু খেলা থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে। মহেশ সুলভ পারফরমেন্স কিন্তু আমরা লাস্ট 3টে ম্যাচেই মহেশের কাছ থেকে দেখতে পাইনি। এবং যে প্লেয়ারটা সবথেকে কালকে নজর কাড়া পারফরমেন্স করতে পারে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে ডেভিড। তো ডেভিডের উপর কিন্তু কালকে আলাদা করে নজর থাকবে, ডেভিড কীরকম পারফরমেন্স করে। তো এই প্লেয়ারদের উপরই কিন্তু ইস্টবেঙ্গলের খেলাটা মূলত নির্ভর করবে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে। এবং ইস্টবেঙ্গল যদি কালকে প্রথম থেকে ফার্স্ট 11-এ 4 জন বিদেশিকে একসাথে খেলায়, তাহলে আমরা অবাক হব না। তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে আমরা হিজাজিকে রেখে মাঝমাঠে সাউল ক্রেসপো এবং মাধি তালাল জুটি তো থাকছেই। আর আপ ফ্রন্টে প্রথম থেকে যদি ক্লেটনকে মোটামুটি ফার্স্ট হাফ ক্লেটন এবং ডেভিডকে দিয়ে খেলিয়ে দেওয়া যায়, এবং সেকেন্ড হাফে যদি ডিমি নামে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের জন্য দুর্দান্ত হবে। এবং যদি ডিমিকেও প্রথম থেকে শুরু করানো হয়, তাহলেও কোনো অসুবিধা নেই। এবং 7টা ম্যাচে 7টা গোল করেছে ক্যাপ্টেন সাউল ক্রেসপো, তার উপরও আলাদাভাবে নজর থাকবে। এবং এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে যদি ভালো ফলাফল করতে পারে, তাহলে তো একদম সরাসরি সেমিফাইনাল। আর সেমিফাইনাল খুব সম্ভবত কলকাতাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখনও ফাইনাল আপডেট কিছু সেরকম বেরিয়ে আসেনি। ফাইনাল আপডেট আশা করি আজকে রাতের মধ্যে এসে গেলে কালকে তোমাদের জানিয়ে দেবো। তো এই জায়গায় যদি প্লেয়ারগুলো ভালো ফুটবল খেলতে পারে, তো একটা দারুণ পরিবেশ, একটা দারুণ জায়গায় কিন্তু তারা মোটামুটি একটা পারফরমেন্স তুলে ধরতে পারবে। আর শিলংয়ে যেটা সবথেকে ভালো হবে, শিলংয়ের হোম সাপোর্ট, তারা যেভাবে মাঠ এসে ভরাচ্ছে, তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের প্লেয়ারদের উপর কিন্তু একটা প্রেসার থাকবে। তো প্রেসার কিন্তু নিতে জানে কোচ কার্লেস কোয়াদ্রাত, এবং ইস্টবেঙ্গলের প্রতিটা প্লেয়ার লাল হলুদ জার্সি পরা মানে প্রেসারটা তারা ঠিক নিতে জানে। তো সেই প্রেসারটা তাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তারা যদি নিজেদের 100% দিয়ে মাঠে খেলে আসতে পারে, তো জেতার সম্ভাবনা আমি তো অনেক অংশই দেখছি। এই ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান যারা ভিডিও দেখছো সকলে করো, যে থাক করবো না এরকমটা কেউ করো না, সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করো। যাদের মিলে যাবে স্কোর লাইন, তাদের কিন্তু নাম পরবর্তী সময় শেয়ার করা হবে। কিন্তু একটা করেই কমেন্ট করো, বারবার কমেন্ট করলে না খুব অসুবিধা হয় পরবর্তী সময়। তো একটা করেই কমেন্ট করো আর একটা করেই প্রেডিকশান করো। তো দেখা যাক কাদের কাদের প্রেডিকশান মিলে যায়। এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তোমাদের অনেক দিন আগেই জানিয়েছিলাম, প্রায় 1 মাসের উপর আগে, যে একজন আর্জেন্টাইন প্লেয়ার কিন্তু এবার যোগদান করতে চলেছে মাধি তালালের পরিবর্তক প্লেয়ার হিসাবে। পাঞ্জাব এফসি ছেড়ে মাধি তালাল ইস্টবেঙ্গলে যোগদান করেছে এবং সেই জায়গাতেই তারা একজন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা বলছে। তো সেই প্লেয়ারকেই কিন্তু এবার তারা অফিসিয়ালি সাইন করিয়ে নিল। কঠিন নাম, ভিদাল নামটা বলাটাই ভালো ছোট করে। 29 বছর বয়স, আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার, এবং এই প্লেয়ারটার উপরও কিন্তু নজর থাকবে। যেরকম ভাবে সে যেই লিগে খেলেছে, প্রত্যেকটা লিগে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। সবথেকে ভালো লিগা 1, সেখানে 60 ম্যাচে 13টা অ্যাসিস্ট, 17টা গোল। ক্লাব ক্যারিয়ারে 209 ম্যাচে কিন্তু 27 গোল, 34 অ্যাসিস্ট। এবং তার যেটুকু বডি স্ট্রাকচার, ছোট্টখাট্ট প্লেয়ার এবং দারুণ স্কিলফুল প্লেয়ার, একদম মাধি তালালের প্রপার রিপ্লেসমেন্ট কিন্তু প্লেয়ার পেয়ে গেছে পাঞ্জাব। যদি পারফরমেন্স ভালো তুলে ধরতে পারে, তো এই প্লেয়ারটা কিন্তু একটা লং টার্ম সার্ভিস দিতে চলেছে আইএসএল এর মঞ্চে। সেটা
কথাটা বলাই যায়। তো অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু পাঞ্জাব এফসির তরফ থেকে এসে গেছে। তো আশা করি ভিদাল কিন্তু ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে পাঞ্জাবের জার্সি গায়ে। আর পাঞ্জাব যেটা শোনা যাচ্ছে তারা কিন্তু 2 বছরের চুক্তিতে দিল্লিতেই মোটামুটি তাদের হোম স্টেডিয়াম হিসাবে নির্বাচন করেছে, সেরকমই আপডেট রয়েছে। তো দেখা যাক তারা শেষ পর্যন্ত দিল্লিতেই খেলে নাকি অন্য কোনো জায়গায় তারা হোম স্টেডিয়াম হিসাবে নির্বাচন করে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।